হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? তো আমি তো ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিন ছিল পহেলা ফাল্গুন, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি, যেদিন বসন্তের শুরু। হঠাৎ করে আমাদের মাথায় ভূত চাপলো যে আমরা সিলেট যাব। যদিও সিলেটে এর আগে একবার ভ্রমণ করেছি, তবুও কিছু কিছু দর্শনীয় জায়গাগুলো না দেখার যে আক্ষেপ, সেই তাগিদেই আমরা সেদিন রাতে রওনা হয়েছিলাম সিলেট ভ্রমণের উদ্দেশ্যে। পাশাপাশি বলা যায় গত 25শে ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল। সেই জন্মদিনের উপহার হিসেবে আমার মা আমাকে সিলেটের এত বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছে। অগ্রিম উপহার এটা জানতে পেরে আমিও আর না করিনি। তো সুযোগের সদ্ব্যবহার করে আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের বাসের টাইম ছিল মূলত রাত 9টা, কিন্তু বাস দেরি হওয়ার কারণে আমাদের গাড়িতে উঠতে উঠতে লেট হয়। আমরা মোটামুটি 12টার দিকে গাড়িতে উঠি এবং গাড়িতে ওঠার পর নারায়ণগঞ্জে দীর্ঘ 5 ঘন্টা জ্যামে, মশার কামড়ে, গরমে অপেক্ষা করার পর ভোরবেলা ঘুম থেকে ওঠার পরপরই এই যে চা বাগান, তার সাথে হচ্ছে সূর্য উদয়, এটি দেখার যে মনোমুগ্ধকর পরিবেশ তা বলার বাহিরে। চা বাঙালি মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি জিনিস, যা বাংলাদেশের অন্যতম একটি অর্থকরী ফসল। রপ্তানি আয়ের অন্যতম উৎস হচ্ছে এই চা। মোটামুটি ধারণা করা যায় যে 1854 সালে মালনীছড়া চা বাগান দিয়ে বাংলাদেশের চা শিল্পের গোড়াপতন হয়। বর্তমানে সিলেট জেলায় মোট চা বাগানের সংখ্যা 20টি। তার মধ্যে অন্যতম চা বাগানগুলো হচ্ছে লাক্কাতুরা, মালনীছড়া, আলীবাহার, নতুনকুড়ি, ডালিয়া, খাদিম, বুরজান ইত্যাদি। ঐতিহাসিকভাবে বঙ্গ চা অশ্ব সড়কের শেষ প্রান্ত ছিল, যা এই উপমহাদেশকে চীনের প্রথম দিককার চা উৎপাদনকারী অঞ্চল ইউন্নানের সাথে সংযুক্ত করেছিল। অতীশ দীপঙ্করকে প্রথম দিককার একজন বাঙালি চা পানকারী হিসেবে বিবেচনা করা হয়। তো যাই হোক, এভাবেই চা বাগান আর সূর্য উদয় দেখতে দেখতে আমরা বাস থেকে মেইন সিলেটে ঢুকে পড়লাম এবং সিলেটে পৌঁছানোর সাথে সাথে আমরা আর 1 সেকেন্ডও দেরি না করে আমরা উদ্দেশ্য হলাম রাতারগুলের দিকে। কারণ আমাদের মোটামুটি একটা আইডিয়া ছিল যে আমরা রাত 9টায় বাসে উঠলে পরের দিন সকাল 6টা বা 7টার ভিতরে সিলেটে পৌঁছাবো এবং পরবর্তীতে আমাদের স্পটগুলোকে ভালোভাবে ঘুরতে পারবো। কিন্তু দীর্ঘ 5 ঘন্টা জ্যামে বসে থাকার কারণে এবং বাসের লেট হওয়ার কারণে আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায়, মোটামুটি 1টা থেকে 2টা বেজে যায়। যে কারণে আমরা যে স্পটগুলো ঘুরতে চেয়েছিলাম সেই স্পটগুলোতে আমরা খুবই কম সময় উপভোগ করতে পেরেছি। পাহাড়, ঝর্ণা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেটে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কাল ঘেঁষা পাথুরে নদী, বন, ঝর্ণা, চা বাগান, কি নেই এখানে। রাতারগুল হচ্ছে বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এই পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। এটি বন বিভাগের অধীনে সংরক্ষণ করা হয়েছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকে, আর বাকি সারা বছর থাকে পানির উচ্চতায় 10 ফুটের মতো। সিলেটে পৌঁছে আমরা একদিনের জন্য একটি নোয়া গাড়ি রিজার্ভ করি, যার ভাড়া ছিল 3,500 টাকা এবং সিলেট থেকে আমাদের রাতারগুল যেতে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে।
এবং সিলেট পৌঁছানোর পর আমাদের ওখানে নৌকা ভাড়া করতে হয়েছে, যার টিকিট মূল্য তারা প্রথমে 2500 টাকা থেকে স্টার্ট করেছিল। তবে একটি নেগেটিভ সাইড হচ্ছে কি, যে আমরা যারা ভ্রমণ প্রিয়াসু মানুষ, আমরা যারা পর্যটক থাকেন, তারা যখন ওই সব জায়গাগুলোতে ভিজিট করতে যান, তখন ওখানকার স্থানীয়রা অনেক পরিমাণে টিকিট মূল্য চায়। যেমন আমাদের ক্ষেত্রে 2500 টাকা থেকে স্টার্ট হয়েছিল, তো আমরা মোটামুটি দাম কষাকষি করে 1400 টাকায় নেমেছিলাম। প্রথমত 1100 টাকা হচ্ছে ওই রাতারগুল ঘাট থেকে রাতারগুলের যে ভিতরে যে ডিঙি নৌকার যে পয়েন্টটা, সেই পর্যন্ত ট্রলারে যেতে লাগবে। এবং ট্রলার থেকে নামার পরে ওখানে আবার নতুন করে টিকিট কাটতে হয়, যার টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। অর্থাৎ ডিঙি নৌকায় করে ঘোরার জন্য এবং রাতারগুলের মেইন এরিয়াতে প্রবেশ করার যে টিকিট ফি, সেটা হচ্ছে 300 টাকা। তবে আমার যতদূর মনে হয় এসব জায়গাগুলোতে একা না যাওয়াই ভালো। এর থেকে বেটার হয় মোটামুটি 3 থেকে 4টা ফ্যামিলি বা 8 থেকে 9 জন মেম্বার হয়, এরকম টাইপ মানুষ নিয়ে ভ্রমণ করতে যাওয়া। সেক্ষেত্রে আমার টাইম কনজিউম হবে এবং মানি ইনভেস্ট হবে। আমার কাছে পার্সোনালি এই রাতারগুল এরিয়াটা খুবই 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 ভালো লেগেছে। বলা যায় যে সিলেটের বাকি দিকগুলো আমি না দেখেও যদি এই রাতারগুলে অনেক টাইম স্পেন্ড করতাম, মনটাই যেন রিফ্রেশ হয়ে যেত। কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা এই রাতারগুলে অনেক সময় থাকতে পারিনি। বলা যায় এই রাতারগুলে অনেক সময় না থাকার জন্য আমার একটি আক্ষেপ রয়ে গেছে। তো রাতারগুলে প্রবেশ করার জন্য একটি সতর্কতা বার্তা হচ্ছে, সাপ বা বিভিন্ন হিংস্র প্রাণী থেকে সাবধান থাকবেন। কারণ আমি যখন নৌকায় উঠছিলাম, আমি যে গাছটির সাহায্য নিয়ে নৌকায় উঠছিলাম, গাছটির সাথেই ছিল একটি অনেক বড় একটা রক্তচোষা সাপ। রাতারগুলে ঢুকতেই দেখা যাবে ছোট ছোট বাচ্চারা মাথায় দেওয়ার জন্য কৃষকরা যে মাথায় ইউজ করে সেই টাইপের কিছু হ্যাট বিক্রি করছিলেন। অর্থাৎ 20 টাকা করে তারা ভাড়ায় সেই হ্যাটগুলো দিচ্ছিলেন। আমরা নৌকা নিয়ে ঘুরেছি এবং নৌকা থেকে নেমে আমরা আবার সেই 20 টাকা দিয়ে সেই হ্যাটটা আবার ফেরত দিয়ে দেন ব্যাক করেছি। একে তো ছিল বিকাল টাইম, তার উপরে নদীপথ, নৌকায় করে যাচ্ছিলাম, মনটাই যেন রিফ্রেশ হয়ে যাচ্ছিল। এত বেশি ভালো লাগছিল এই রাতারগুল। আমার জীবনে একটি আক্ষেপ যে আরেকটু সময় যদি ওখানে স্পেন্ড করতে পারতাম। তো যাই হোক, এবার হয়নি তো সামনের বার যাব, একবার হয়নি তো আবারও যাব। এই সান্ত্বনা দিয়েই আমরা আবার উদ্দেশ্য হলাম সাদা পাথরের দিকে। কি একটা ব্যাপার বলুন তো, 2টায় পৌঁছিয়ে 3টা থেকে 4টা পর্যন্ত রাতারগুল থেকে আবার 4টা থেকে 5টার মধ্যে সাদা পাথর পৌঁছে সন্ধ্যায় গিয়ে আমরা সেই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করি। ভালো কথা, এই সাদা পাথরে ঢুকতে গেলেও আপনাকে ফ্রিতে ঢুকতে দিবে না। এটার জন্য আপনার 8 জন করে মোটামুটি থাকতে হবে, কারণ তারা জনপ্রতি 100 টাকা, অর্থাৎ 1 জন হোক বা 2 জন হোক, তাদের সর্বোচ্চ ভাড়া হচ্ছে 800 টাকা। অর্থাৎ একটি নৌকায় আপনাকে সাদা পাথর পর্যন্ত নিয়ে দিয়ে আসবে এবং সেখান থেকে ভ্রমণ করা শেষে সেই নৌকার একটা টিকিট নাম্বার থাকবে, অথবা আপনারা ফোন কলের মাধ্যমে সেই লোকের সাথে যোগাযোগ করে আবার পরবর্তীতে সেই জায়গায় ফেরত আসবেন। আমরা যখন টিকিট কাউন্টারে টিকিট ফি নিয়ে কথা বলছিলাম, কারণ আমরা ছিলাম 5 জন, তো আমাদের 3 জন শর্ট ছিল, তো তারা 5 জন হোক 1 জন হোক বলেছি, 8 জন হতেই হবে, নয়তো তারা একটা ডিঙি নৌকার ভাড়া ফুললি 800 টাকা করে রাখবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 5 জন ছিলাম, তো আমরা চেয়েছিলাম যে বাইরের যারা 3 জন ছিলেন বা 2 জন ছিলেন, তাদেরকে আমাদের সাথে অ্যাড করে নিতে চাচ্ছিলাম, যে আমাদের সাথে হলে আমরা ভাড়াটাকে কনসিডার করে আমরা একসাথে 8 জন মিলে একটা নৌকা ভাড়া করে যাব। কিন্তু ওই টিকিট কাউন্টার থেকে আমাদের একটা সাবধানতা বলল যে আমরা যদি ওই 3 জনকে নিয়ে সেই নৌকায় যাই, সাপোজ আমার নৌকা পথে কোনো বিপদ হলো বা তাদের সাথে একটা গ্যাঞ্জাম হলো, বা তাদের দায়ভারটা আমরা কিভাবে নিব। এখন যে এক্সট্রা 3 জন নিব, তাদের দায়ভার আমাদেরকে পার্সোনালি নিতে হবে, টিকিট কাউন্টারের লোকেরা নিবে না।
তো যাই হোক, তিনি তার মতে ঠিকই বলেছেন আমার যা মনে হয়, কারণ তারা কেন অন্যের দায়ভার নিতে যাবেন? তারা টিকিট কাউন্টারের লোক, তারা ওখানকার আন্ডারে কাজ করছেন। সো আমাদের দায়ভার নিয়ে তারপরে সেই 3 জনকে এক্সট্রা নিতে হবে। তো আমরা রিস্ক না নিয়ে 5 জন হয়েও 8 জনের পরিমাণ যে নৌকাটা, সেই নৌকাটা ভাড়া করে যাই। কিন্তু আমাদের সাথে একটা বিট্রে ঘটে, যেটা হচ্ছে যে নৌকার যে মাঝি, সেই লোক একটু দালালি করে আমাদের সাথে এক্সট্রা আরও 2 জনকে অ্যাড করতে চেয়েছিলেন কিছু টাকার বিনিময়ে। তো আমরা রাজি হইনি। আমরা আমাদের মতোই পার্সোনালি একটি নৌকা ভাড়া করে সেই সাদা পাথর পর্যন্ত পৌঁছালাম, এবং সাদা পাথর পৌঁছে দেখলাম চারদিকে শুধু পাথর আর পাথর। এছাড়াও ওখানে ইন্ডিয়ান কিছু জিনিস, যেমন সাবান থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক আইটেম, আচার, এসবের ব্যবস্থা রয়েছে। আমরা ওখানে একটি পাহাড় দেখতে পাচ্ছিলাম। তো আমরা মূলত গাড়ি থেকে সেই পাহাড়টি লক্ষ্য করছিলাম, কিন্তু পাহাড়ে যতই যাচ্ছি পাহাড়ের কাছাকাছি গেলেও আমরা পাহাড়টা পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না, কারণ এত দূরে ছিল। অর্থাৎ পাহাড়টি হচ্ছে ইন্ডিয়ান বর্ডারে পড়ে গিয়েছে, যে কারণে আমরা পাহাড় পর্যন্ত যেতে পারিনি। আমরা ওই সাদা পাথর এবং সাদা পাথরে অফ সিজনে গিয়েছিলাম, তো যে কারণে আমরা সাদা পাথরের তেমন একটা সৌন্দর্য উপভোগ করতে পারিনি। কিন্তু ওভারঅল বিকাল টাইম বা সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার টাইম মোটামুটি ভালোই লেগেছে, খারাপ নয়। তো এইভাবেই আমরা দেখছিলাম চারদিকটা ঘুরে। তো আসার সময় দেখা যাচ্ছিল ঘোড়া ছিল, যারা অসুস্থ বা বয়স্ক লোক আছেন তাদের জন্য এই ঘোড়ায় করে যাওয়ার ব্যবস্থা আছে। তবে এর ভাড়া ছিল অনেক বেশি, তো যে কারণে আমরা ঘোড়ায় উঠিনি। আমরা পায়ে হেঁটেই পুরো রাস্তাটা এসেছি, এবং হাঁটার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে, যেটা চারদিকে উপভোগ করতে করতে যাওয়া যায় হাঁটার মাধ্যমে, কিন্তু গাড়ি বা ঘোড়ায় করে গেলে সেই আনন্দটা পাওয়া যায় না। তো এভাবে আমরা সূর্য অস্ত যেতে যেতে পুরো সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তো কেমন লাগলো সাদা পাথর, রাতারগুল, সূর্য উদয়, সূর্য অস্ত এবং চা বাগান, আর রয়েছে সিলেটের অপরূপ সৌন্দর্য। আমি আমার পছন্দ মতো কিছু পাথর নিয়ে এসেছিলাম, আমি এবং আমরা, যেটা পাথরটি স্মৃতি হিসেবে রাখার জন্য এবং পাথরে পেইন্টিং করে নিজের নাম লেখার জন্য। সো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে।